বাংলাদেশকে কি সত্যি দখল করা সম্ভব? কেন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশের নাম বারবার আলোচনায় উঠে আসে? কেন একটি ছোট ভূখণ্ডকে ঘিরে বিশ্বের বড় বড় শক্তিগুলো কৌশলগত হিসাব নিকাশ করে? আর কেন অনেক বিশ্লেষক মনে করেন বাংলাদেশের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান শুরু করা যতটা সহজ মনে হয়, বাস্তবে তা তার চেয়ে অনেক বেশি জটিল। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক আলোচনা এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি প্রশ্ন বারবার সামনে এসেছে: ভারত কি কখনো বাংলাদেশকে দখল করতে পারবে? প্রশ্নটি যতটা আবেগের, তার চেয়েও বেশি ভূরাজনীতি, আন্তর্জাতিক আইন, অর্থনীতি এবং সামরিক বাস্তবতার সঙ্গে সম্পর্কিত। বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, এই দেশ শুধুমাত্র একটি মানচিত্রের নাম নয়। এটি এমন একটি ভূখণ্ড যার জন্ম হয়েছে সংগ্রাম, আত্মত্যাগ এবং স্বাধীনতার দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে। তাই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো আলোচনা শুরু হলেই আবেগের পাশাপাশি বাস্তবতাকেও গুরুত্ব দিতে হয়। প্রথমেই আসা যাক আন্তর্জাতিক আইনের প্রশ্নে। বর্তমান বিশ্ব ব্যবস্থা আর আগের মতো নেই। একসময় শক্তিশালী রাষ্ট্রগুলো দুর্বল রাষ্ট্রকে আক্রমণ করে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারত, কিন্তু এখন আন্তর্জাতিক সম্পর্কের কাঠামো সম্পূর্ণ ভিন্ন। জাতিসংঘ, আন্তর্জাতিক আইন, কূটনৈতিক জোট এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার যুগে কোনো স্বাধীন রাষ্ট্রকে সরাসরি দখল করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। যদি দক্ষিণ এশিয়ার কোনো দেশ আরেকটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালায়, তাহলে শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তাকে বড় মূল্য দিতে হতে পারে। কূটনৈতিক চাপ, বাণিজ্যিক নিষেধাজ্ঞা, বিনিয়োগ সংকট এবং আন্তর্জাতিক সমালোচনা সবকিছু মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। দক্ষিণ এশিয়ার মানচিত্রে বাংলাদেশের অবস্থান অত্যন্ত কৌশলগত। বঙ্গোপসাগরের প্রবেশদ্বার, উত্তর পূর্ব ভারতের পাশে অবস্থান এবং আঞ্চলিক বাণিজ্য পথের সঙ্গে সংযোগ সব মিলিয়ে বাংলাদেশ শুধু একটি দেশ নয়, বরং একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক কেন্দ্র। বিশ্ব রাজনীতিতে বড় শক্তিগুলো সবসময় নিজেদের স্বার্থ রক্ষার জন্য সতর্ক থাকে। তাই দক্ষিণ এশিয়ার যে কোনো বড় সংঘাত কেবল দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। ফলে কোনো সামরিক পদক্ষেপ নেয়ার আগে প্রতিটি দেশকে বহুবার হিসাব করতে হয়। তৃতীয় যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় আসে, সেটি হল ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং শিলিগুড়ি করিডর। অনেকেই এই এলাকাকে চিকেন নেক নামে চেনেন, কারণ ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের সংযোগ একটি তুলনামূলক সরু করিডোরের মাধ্যমে প্রতিষ্ঠিত। এই অঞ্চলটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো বড় আঞ্চলিক সংঘাত শুরু হলে এই করিডোরের নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে, এই এলাকায় অস্থিরতা তৈরি হলে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ, সরবরাহ ব্যবস্থা এবং কৌশলগত পরিকল্পনায় প্রভাব পড়ার আশঙ্কা থাকে। এ কারণেই দক্ষিণ এশিয়ার যে কোনো সংঘাতের ক্ষেত্রে এই অঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। চতুর্থ কারণ হল বাংলাদেশের জনসংখ্যা এবং জাতীয় চেতনা। প্রায় 17 কোটিরও বেশি মানুষের এই দেশ বিশ্বের অন্যতম ঘন বসতিপূর্ণ রাষ্ট্র। কিন্তু সংখ্যার চেয়েও বড় বিষয় হল জনগণের মানসিকতা। বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জনের জন্য যে মূল্য দিয়েছে, তা ইতিহাসের পাতায় স্পষ্টভাবে লেখা আছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণ আন্দোলনের অভিজ্ঞতা দেশের মানুষের মধ্যে স্বাধীনতার প্রতি গভীর অনুভূতি তৈরি করেছে। কোনো রাষ্ট্রকে সামরিকভাবে আক্রমণ করা এক বিষয়, আর সেই দেশের জনগণের মন জয় করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। ইতিহাস বলে, যখন কোনো জনগোষ্ঠী নিজেদের স্বাধীনতা রক্ষার প্রশ্নে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায়, তখন পরিস্থিতি অনেক বেশি কঠিন হয়ে ওঠে। পঞ্চম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল অর্থনীতি। বর্তমান বিশ্বে যুদ্ধ শুধু গোলাবারুদের লড়াই নয়, এটি অর্থনীতিরও লড়াই। একটি যুদ্ধ শুরু হবার আগেই দেশগুলো হিসাব করে দেখে এর আর্থিক ক্ষতি কতটা হতে পারে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বিকাশমান অর্থনীতি। তৈরি পোশাক শিল্প, কৃষি, প্রবাসী আয় এবং অভ্যন্তরীণ বাজার সব মিলিয়ে দেশের অর্থনৈতিক গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে ভারতও বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী কোনো আঞ্চলিক সংঘাত দুই দেশের অর্থনীতির উপরেই নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাণিজ্য কমে যেতে পারে, বিনিয়োগে ধাক্কা লাগতে পারে, সীমান্ত অঞ্চলে অস্থিরতা তৈরি হতে পারে এবং আঞ্চলিক উন্নয়নও ব্যাহত হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মানবিক সংকট। যে কোনো যুদ্ধের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। বাস্তুচ্যুতি, শরণার্থী সমস্যা, খাদ্য সংকট এবং সামাজিক অস্থিরতা দ্রুত বিস্তার লাভ করতে পারে।
ফলে আধুনিক রাষ্ট্রগুলো যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার আগে এই মানবিক দিকগুলো বিবেচনা করতে বাধ্য হয়। সবকিছু মিলিয়ে প্রশ্নটি আবার সামনে আসে, বাংলাদেশকে কি সত্যি দখল করা সম্ভব? অনেক বিশ্লেষকদের মতে আধুনিক বিশ্বে কোনো স্বাধীন রাষ্ট্রকে স্থায়ীভাবে দখল করে রাখা আগের চেয়ে অনেক বেশি কঠিন। আন্তর্জাতিক আইন, আঞ্চলিক রাজনীতি, অর্থনৈতিক স্বার্থ, জনমত এবং কৌশলগত বাস্তবতা সবকিছু মিলিয়ে এমন পদক্ষেপের খরচ অনেক বেশি। বাংলাদেশের শক্তি শুধু তার সেনাবাহিনী, সীমান্ত বা ভৌগোলিক অবস্থানে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার জনগণ, তার ইতিহাস এবং তার জাতীয় চেতনা। এই দেশের মাটিতে জন্ম নেয়া কোটি কোটি মানুষের স্বপ্ন, সংগ্রাম আর আত্মত্যাগ মিলেই তৈরি হয়েছে বাংলাদেশের পরিচয়। আর সেই পরিচয় বারবার মনে করিয়ে দেয়, কোনো দেশের প্রকৃত শক্তি শুধু অস্ত্রে নয়, তার মানুষের মনোবলে লুকিয়ে থাকে। আজকের পুরো আলোচনায় আমরা বোঝার চেষ্টা করেছি যে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা কেবল সামরিক শক্তির উপর নির্ভরশীল কোনো বিষয় নয়। আধুনিক বিশ্বে একটি দেশের নিরাপত্তা নির্ধারণ হয় একাধিক বিষয়ের সমন্বয়ে। একটি দেশের ভৌগোলিক অবস্থান, আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সক্ষমতা, বৈশ্বিক জোট, বাণিজ্যিক গুরুত্ব, আঞ্চলিক শক্তির ভারসাম্য এবং সর্বোপরি সেই দেশের জনগণের ঐক্যবদ্ধ অবস্থান সবকিছু মিলেই তৈরি হয় একটি রাষ্ট্রের প্রকৃত শক্তি। বাংলাদেশের ক্ষেত্রেও বিষয়টি ঠিক একই রকম। দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক অবস্থানে থাকা বাংলাদেশ আজ শুধু একটি জনবহুল দেশ নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য, বঙ্গোপসাগর কেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশলগত সমীকরণে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশ আজ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক, কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার চেষ্টা করছে। ফলে বাংলাদেশের স্থিতিশীলতা এখন শুধু বাংলাদেশের নিজস্ব স্বার্থের বিষয় নয়, বরং পুরো অঞ্চলের শান্তি ও অর্থনৈতিক ভারসাম্যের সঙ্গেও জড়িত। একই সঙ্গে ইতিহাস আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে দেখা গেছে কোনো দেশের ভূখণ্ড সাময়িকভাবে দখল করা গেলেও সেই দেশের জনগণের ইচ্ছা শক্তি, জাতীয় চেতনা এবং স্বাধীনতার আকাঙ্ক্ষাকে কখনো সহজেই দমন করা যায়নি। জনগণের সম্মতি ছাড়া দীর্ঘ সময় ধরে কোনো রাষ্ট্র বা জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল হয়ে ওঠে। এ কারণেই আধুনিক বিশ্বে সরাসরি ভূখণ্ড দখলের পরিবর্তে অর্থনৈতিক প্রভাব, কূটনৈতিক চাপ এবং কৌশলগত প্রতিযোগিতা অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশও এমন একটি দেশ যার জন্ম হয়েছে দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি অধ্যায় প্রমাণ করে যে এই দেশের মানুষের কাছে স্বাধীনতা শুধুমাত্র একটি রাজনৈতিক শব্দ নয়, এটি আবেগ, আত্মমর্যাদা এবং জাতীয় পরিচয়ের অংশ। তাই বাংলাদেশের শক্তি শুধু তার সীমান্তে নয়, তার মানুষের মনেও নিহিত রয়েছে। সবশেষে একটি প্রশ্ন থেকেই যায়, দ্রুত পরিবর্তনশীল এই বিশ্বে যেখানে আন্তর্জাতিক আইন, বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি এবং কূটনীতি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রভাবশালী, সেখানে কি সত্যি কোনো স্বাধীন রাষ্ট্রকে দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণে রাখা সম্ভব? নাকি আধুনিক যুগে একটি দেশের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে তার জনগণের ঐক্য, অর্থনৈতিক সক্ষমতা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা? এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন ভবিষ্যতের বিশ্বে সামরিক শক্তি নাকি অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তিই হবে রাষ্ট্রের নিরাপত্তার প্রধান ভিত্তি? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।